আমার জীবন আপনাকে শুধু জানাতে এসেছিলাম। আপনার আপনার ব্যাখ্যাটা ঠিক নয়। ডাইনি আছে আছে আই মিন উইচক্রাফট সত্য। বিজ্ঞান এখনো সব কিছুর ব্যাখ্যা করতে পারে না মিস্টার চৌধুরী। আচ্ছা চলি, আমার এই কার্ডটা আপনি রাখুন। বলে ভদ্রলোক একটা নেম কার্ড দিয়ে হন্তদন্তভাবে সিঁড়ি বেয়ে নেমে গেলেন। ও সত্যি বাঁচতে চায়, কিন্তু আত্মহত্যা নাকি ওকে করতেই হবে, কারণ কারণ ওর বউ ওকে আত্মহত্যা করিয়ে ছাড়বে। অ্যাবসার্ড তো। গন্ধটা কিন্তু সত্যি আমাদের ঘিরে ধরেছে, সাবধান জয়ন্ত। কর্নেলের মুখে হাসি ছিল। আমি অবাক হয়ে বললাম, আসলে আসলে খুব অ্যাংজাইটিতে ভুগছি জানেন। সিগারেটটা নিয়ে বললাম, রাত বিরেতে দুজনে একটা ঘরে দরজা আটকে ধুনো জেলে কি সব করে, অদ্ভুত সব শব্দ শুনি। আমার আমার ভীষণ ভয় করে। মার্লো পোতের লেখা দ্য ফেনোমেনোলজি অফ পারসেপশন, মানসিক অসুখ বিসুখ নিয়ে সিরিয়াস দার্শনিক আলোচনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের প্রিয় কর্ণের সমগ্র থেকে ডাকিনীতন্ত্র গল্পটির দ্বিতীয় পর্ব। তো চলুন বেশি দেরি না করে এই পর্বটি শুনে নেওয়া যাক। কান্না চেপে বলল, আমি আর কারো পরোয়া করি না স্যার, আমাকে গেট খুলতে মানা করছে জানেন। সাধু সেজে আছে, পরের ঘাড়ে বসে ফুর্তি ওড়াচ্ছে ফুর্তি। এবার মজাটা দেখাচ্ছি। পোর্টিকোর ছাদ থেকে ততক্ষণে অবনীমৈত্র অদৃশ্য। পোর্টিকোর তলায় গাড়ি দাঁড় করিয়ে আমরা বেরোলাম। ভবতারণ বলল, আসুন স্যার আসুন, ভেতরে আসুন। সাহেব আমাকে বলেই গেছিলেন জানেন, খারাপ কিছু ঘটলে যেন আপনাকে খবর দিই, আপনি এলে যেন যত্ন আত্তি করি। অবনীমৈত্র পর্দা তুলে ঘরে ঢুকে বলল, এতে তো আর গোয়েন্দাগিরির কিছু নেই মশাই, পুলিশ যা করার করেছে। খামোকা খামোকা জলগোলা করতে এসেছেন? এই বাবা, তুই এদের বাড়ি ঢোকালি কেন? যা তা বলবেন না দাদাবাবু, সাহেব যা বলে গেছে সেই মতোই কাজ করছি। তান্ত্রিক যে যথারীতি গঙ্গা স্নান করে এসেছে সেটা বেশ বোঝাই যাচ্ছিল। পরনে সেই পোশাক, গেরুয়া লুঙ্গি আর ফতুয়া, আর কপালে ত্রিপণ্ডক। ভবতারণের দিকে রুষ্ট দৃষ্টে একবার শুধু তাকিয়ে রইল। আমরা বসলাম। কর্নেল বললেন, বসুন বসুন অবনীবাবু, কথা আছে। যা বলার তা তো গতকাল সন্ধ্যেতেই বলেছি, এখন আমি মন্দিরে যাচ্ছি বলে তান্ত্রিক যথারীতি খড়মের শব্দ করতে করতে বেরিয়ে গেলেন। ভবতারণ চোখ মুছে বলল, রাতে সাহেবের কথা শুনে একটু খটকাও লেগেছিল, আমার ঘুম হয়নি জানেন। আমি তো ওই নিচের ঘরে থাকি, খুটকাট শব্দ হলেই উঠে বসেছি। তারপর যে পোড়া চোখে কখনই কাল ঘুম নেমে এলো, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তখন ওই 5:30। ওপরে গিয়ে দেখলাম সাহেবের ঘরের দরজা বন্ধ, কিন্তু তখন কি জানি যে দরজা ভেজানো আছে। উনি 10টার আগে তো ওঠেন না। 6টায় দাদাবাবু আর মেম সাহেব গঙ্গা স্নানে গেলেন, 7:30টায় ফিরলেন। রোজই কি ওই সময়ই ফেরেন? আগে আমি ওদের জন্য চা করছিলাম, হঠাৎ ওপরে মেম সাহেবের কান্নাকাটি শুনে চমকে উঠলাম। গিয়ে দেখি সাহেবের ঘরের দরজা খোলা, সাহেব টেবিলে মাথা রেখে বসে আছেন। মেম সাহেব ওকে ওঠানোর চেষ্টা করছেন। আমি গিয়ে সাহেবকে সিধে করলাম। চোখ ঠিকরে বেরিয়ে এসছে, মুখে নাকে রক্ত গড়াচ্ছে, রক্ত আর ফেনা। মেঝে একটা কাপ উল্টে পড়ে আছে। দাদাবাবু ও ঘরে গিয়ে সব দেখে বললেন, সর্বনাশ, সুইসাইড করেছে,
থানায় ফোন করতে হবে। উনি টেলিফোন করলেন। আমার মাথায় তখন ওই সাহেবের কথাটা ভাসছে। সামনের সাইডে রাস্তার ধারে ফকতবাবুর ওই রঙের দোকানে টেলিফোন আছে, আমাদেরই ভাড়াতে স্যার। ওকে ডাকাডাকি করে সব বললাম, আর আপনাকে ফোনও করলাম। এই দেখুন সাহেবের লিখে দেওয়া নম্বর। সে পকেট থেকে এক টুকরো কাগজ বের করে দিল কর্নেলকে। কর্নেল সেটা পকেটে ঢুকিয়ে বললেন, ভীম সাহেব এখন কি করছেন? নিজের ঘরে আছেন, দরজাটা ভেতর থেকে আটকানো। ডাকলাম, তবে সাড়া পেলাম না। তোমার সাহেবের ঘরে কি পুলিশ তালা এঁটেছে? আগে না তো, পুলিশ ভাঙা কাপটা টেবিলে রাখা একটা চিঠি নিয়ে গেছে। বুঝলে জয়ন্ত, পুলিশের মতে পটাশিয়াম সায়ানাইড চা বা কফির সঙ্গে খেয়েছে। আচ্ছা ভবতারণ, চা বা কফি তো তুমিই করো। আগে, তবে সাহেবের কফি তো সেই 10টায়। তাহলে তোমার সাহেবকে চা বা কফি কে দিয়েছিল? সেটাই তো বুঝতে পারছি না স্যার। চলো তো ওর ঘরটা একবার দেখব। ভবতারণ আমাদের ওপরে নিয়ে গেল। একটা ঘরের দরজা খুলে বলল, আসুন স্যার আসুন, এই ঘর। ঘরের জানালাগুলো খোলা, কিন্তু পর্দা ঝুলছে। একপাশে সেকেলে খাটে সুদৃশ্য বেড কাভার চাপানো। ভবতারণ আলো জ্বেলে দিল। কর্নেল আগে বেড কাভার তুললেন, বললেন, সুদর্শন বিছানায় শোয়নি দেখছি। একপাশে ডিভান, পিছনে বইয়ের র্যাক, আর অন্য পাশে লেখার টেবিল এবং গদি আঁটা চেয়ার। দেওয়ালে বিক্ষিপ্তভাবে টাঙানো কয়েকটা রঙিন ছবি, বিখ্যাত চিত্রকরদের প্রিন্ট। টেবিলের নিচের ডান দিকে ভাঙা কাপের কয়েকটা টুকরো পড়ে আছে। কর্নেল আতস কাঁচ বের করে কাপের টুকরোগুলো দেখলেন। চেয়ারটার দিকে তাকিয়ে রইলেন মিনিট 2। তারপর বললেন, আচ্ছা ভবতারণ, তোমার সাহেবকে কী অবস্থায় দেখেছিলে একবার বসে দেখাতে পারবে? ভবতারণ একটু দ্বিধার সঙ্গে চেয়ারে বসে দুটো হাত টেবিলের ওপর ছড়িয়ে দিল এবং মুখটা একপাশে কাত করে টেবিলে রাখল। তারপর উঠে দাঁড়ালো। কর্নেল আতস কাঁচ দিয়ে টেবিলের ওপরটা ভালো করে খুঁটিয়ে দেখলেন। তোমার সাহেবের তো একটা ল্যাব আছে শুনেছি, মানে ওই ল্যাবরেটরি মানে বোঝো? আগে ওই সে পর্দা ঝুলছে দরজায়, বলে সে পর্দা তুলল। দরজাটা ভেজানোই ছিল, খুলে দিল। আমরা ল্যাবে ঢুকলাম। কর্নেল বললেন, গ্যাসের সিলিন্ডার আছে দেখছি, কেটলি আর কাপও আছে। সুদর্শন কি রাত্রে কফি খেত? মানে মুড়ো কফির প্যাকেটও তো আছে দেখছি। বিচিত্র গড়নে জার, নল, শিশি বোতল এবং দুটো কম্পিউটার। একটা জারে কয়েকটা টিকটিকি আর কি একটা ডোবানো আছে। দেখে খুবই গা ঘিন ঘিন করছিল। পশ্চিমের জানালার পর্দা তুলে কাচের ভেতর গঙ্গা দেখতে পেলাম। জানালার নিচে একটা স্টিলের ইজি চেয়ার। সুদর্শন নিশ্চয়ই এখানে বসে গঙ্গা দর্শন করত। কর্নেল ল্যাবের ভেতর চক্কর দিচ্ছিলেন। হঠাৎই গ্যাসের চুল্লির কাছে গিয়ে একটু হাঁটু মুড়ে বসলেন। এই ঘরের মেঝে কিছুটা নোংরা। আতস কাছে পরীক্ষা করার পর কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা ভবতারণ, তোমার সাহেব কি তোমাকে কিছু হারিয়ে যাওয়ার কথা বলেছিলেন? আগে না তো। ওকে কাল কিছু খোঁজাখুঁজি করতে দেখেছিলে? কই তেমন কিছু তো। কর্নেল সরকার। চমকে উঠে দেখি ল্যাবের দরজায় কোপা দাঁড়িয়ে আছে। পরনে গৈরিক শাড়ি, ব্লাউজ, চূড়ো করে চুল বাঁধা, চোখে সেই অস্বাভাবিক উজ্জ্বল দৃষ্টি। কর্নেল গম্ভীর মুখে বললেন, আপনার দুর্ভাগ্যের জন্য আমরা খুবই দুঃখিত মিসেস সান্যাল। দ্যাটস মাই বিজনেস। এগেন আই ওয়ার্ন ইউ, ডোন্ট ইন্টারফেয়ার।
মিসেস সান্যাল, এবার আপনি সত্যি বিপন্ন। আপনি চলে যান কর্নেল সরকার। আপনি কিন্তু বিপজ্জনক ফাঁদে পা দিয়ে বসে আছেন। কি বলতে চান কি আপনি? আপনার স্বামীর খুনি এবারে পৃথিবী থেকে আপনাকে সরিয়ে দেবে। ননসেন্স। ও সুইসাইড করেছে। একটু সতর্কতার জন্য। না ম্যাডাম, সুদর্শন সুইসাইড করেনি। হি ইজ ডেলিবারেটলি মার্ডার্ড। গোপা কিছুক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল। হ্যাঁ, কেউ একটা কাপ এই গ্যাসের চুল্লির কাছে রেখেই দিয়েছিল যাতে সুদর্শন হাতের কাছে পায়, এবং তাতে সাইনাইডের বড়িও রেখেছিল। সুদর্শন আর লক্ষ্য করেনি, কারণ বড়িটা ছিল সাদা। চিনি ছাড়া কফি খাওয়ার অভ্যেস আমেরিকায় কিছুকাল থাকলে রপ্ত হয়েই যায়। গোপা শ্বাস ছেড়ে বলল, বাট হি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। সবসময় সবাইকে বলে বেড়াতো সুইসাইড করবে। একটা সুইসাইডের নোটও তো পাওয়া গেছে। আর খুনি সেই সুযোগটাই কাল নিয়েছে। সকালে নিচের ঘরে কথা বলার সময় সুদর্শন হঠাৎই বলেছিল, ওই যা চিঠিটা। এখন বুঝতে পারছি ঝোঁকের বসে একটা সুইসাইডাল নোট কালই সে লিখেছিল। তারপর সেটা নিপাত্তাও হয়ে যায়। আই এগ্রি গোপা দেবী, হি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। তাই ওটা সম্পর্কে আর হইচই বাঁধায়নি। হয়তো আঁচ করতেই পারেনি যে ওটা কেউ কাজে লাগাবে। কিন্তু কে সে? সেটা তো এখনো জানি না। আমাদের মধ্যে কেউ? তাও জানি না। বাট হোয়াট ইজ দ্য মোটিভ? সেটাও আমার কাছে এখনো স্পষ্ট নয়। গোপাদেবী, আপনাকে আমার একটা অনুরোধ। আপনি এখনই আপনার জিনিসপত্র নিয়ে আপনার কোনো আত্মীয়ের বাড়িতে চলে যান। আমি আপনাকে পৌঁছে দেব। কিন্তু কলকাতায় আমার কোনো আত্মীয় নেই। তবে হোটেল আপনার পক্ষে নিরাপদ নয়। আপনি আমার অ্যাপার্টমেন্টে উঠতে পারেন, তারপর আমেরিকায় ফিরে যান। কোনো ফ্লাইটে ভিআইপি কোটা থেকে একটা সিটের ব্যবস্থা আমি করে দেব। সরি কর্নেল সরকার, আপনি কেন এসব কথা আমাকে বলছেন আমার মাথায় আসছে না। নিজেকে বাঁচানোর শক্তি আমার আছে। গোপার মুখে হিংস্রতা ফুটে উঠল। আই হ্যাভ অ্যাকোয়ার্ড দ্য সুপার ন্যাচারাল পাওয়ার। ইউ নো কর্নেল সরকার, আজই আমার প্ল্যান ছিল যে প্রেস কনফারেন্স করে ডেকে তার প্রমাণ দেব। বাট মাই হাজব্যান্ড ইজ ডেড। পর্দা সরিয়ে এই সময় তান্ত্রিক ঢুকলো। কি হয়েছে গোপা? গোয়েন্দা মশাই কি তোমাকে আবার জেরা করছেন নাকি? ও বুদা, হি ইজ টেলিং স্ট্রেঞ্জ থিংস। ওকে কি বলছেন মশাই? কর্নেল আর জবাব দিলেন না। উনি বলছেন মাই লাইফ ইজ ইন ডেঞ্জার। হ্যাঁ, তার মানেটা কি? আর বলছেন যে সুদর্শন নাকি সুইসাইড করেনি, তাকে নাকি কেউ মার্ডার করেছে। এসব গোয়েন্দারা এরকম বলেই থাকে। ওই বলে না, যার যা বলি। তুমি ভয় পেও না গোপা। ও মশাই, সুদর্শন যদি খুন হয়েই থাকে, তা খুনি কি আমি নাকি ওই ভবা? অবনীবাবু, সুদর্শনকে খুন তো সত্যি করা হয়েছে। আমি মশাই ওসব খুন টুন করতে পারি না। ভবাটাও না আরশোলা দেখলে ব্যাটার ছেলে তুলকালাম করে। সুদর্শন যদি সত্যিই খুন হয়ে থাকে, তাহলে সেই চণ্ডীতলার ব্রহ্মানন্দই খুন করিয়েছে। দাঁড়ান, থানায় খবর দিই। টের পেলাম যে তান্ত্রিক কারণ বাড়ি পান করেছে। সে পাশের ঘরে টলতে টলতে ঢুকল। কর্নেলও তাকে অনুসরণ করলেন, আর আমিও ওর সঙ্গ ধরলাম। কর্নেল টেলিফোনের কাছে গিয়ে বললেন, অবনীবাবু, এসব কথা পুলিশকে জানালে আপনি বিপদে পড়বেন। কেন মশাই, আমি আবার করেছিটা কি? পুলিশ প্রথমে আপনাকেই সন্দেহ করবে এবং হাতকড়া পরাবে। বেচারা ভবতারণও রেহাই পাবে না।
আর পুলিশ কোপা দেবীকেও রেয়াত করবে না। তা তো, সে তো ঠিক কথাই। আমরা তিনজনেই ফেঁসে যাব দেখছি, কাজেই চেপে যাওয়াই যাক। এই বাবা, সাবধান, বলে কর্নেলের দিকে ঘুরলেন। আচ্ছা গোয়েন্দা মশাই, পুলিশ যদি নিজের বুদ্ধিতে টের পায় যে সুইসাইড করেনি সুদর্শন, সে খুন হয়েছে, তবে? তা সে টের পাবে না, কারণ আমি যা জানি পুলিশ তা জানে না। সুইসাইডাল নোটটাই ওদের কাছে গুরুত্বপূর্ণ। বেশ তো, আমরা মুখ বুজেই থাকবো, কি বলো গোপা? গোপা হঠাৎই ঘর থেকে বেরিয়ে গেল। কর্নেল তাকে অনুসরণ করে বললেন, কোপা দেবী, আর ভুল করবেন না প্লিজ। দেখলাম গোপা নিজের ঘরে গিয়ে ঢুকলো এবং সশব্দে দরজা বন্ধ করলো। কর্নেলও আস্তে আস্তে বললেন, চলো জয়ন্ত। তান্ত্রিক ডাকছিলেন পেছন থেকে, ও মশাই, আরে ও মশাই, আরে শুনুন শুনুন। যে হচ্ছেটা কি রে বাবা? ভবতরণ আমাদের পেছন পেছন নিচের ঘরে এলো, কাতর স্বরে বলল, চলে যাচ্ছেন স্যার? এর কি কোনো কিনারা হবে না? আমি যে এবার ফেঁসে যাব। দাদাবাবু তো আমাকে বাড়ি থেকে তাড়িয়েই দেবেন। তোমাকে তাড়ায় কারো সাধ্য নেই ভবতারণ। অবশ্য যদি তুমি আমার কথা সঠিক সঠিক জবাব দাও। দেবো স্যার, বলুন না কি জানতে চান। আচ্ছা, এ বাড়িতে বাইরের কোনো লোক আসতো? বাইরের লোক? সে তো অনেকই আসতো। এম সাহেব আসার পর মানা করেছিলেন যে কেউ যেন বাড়িতে না ঢুকে। যারা আসতো তাদের তুমি চেনো? কাউকে কাউকে চিনি। বেশি কে আসতো? আগে ওই রঙের দোকানের ভকতবাবু। কার কাছে আসতেন? দাদাবাবু ছাড়া আর কার কাছে আসবেন? মন্দিরে বসে দুজনে কথ্য বলতেন। কখনো আবার দাদাবাবুর ঘরেও বসে থাকতেন, ওই ধর্ম নিয়ে কথাবার্তা হতো। তোমার সাহেব মেম সাহেব আসার পর ভকতবাবু এসেছিলেন? একদিন এসেছিলেন সাহেবের সঙ্গে দেখা করতে, তবে তারপর আর আসেননি। তোমার সাহেবের মা বেঁচে নেই না? বেঁচে আছেন, কিন্তু বলো বলো, সব বলো। সে অনেক দুঃখের কথা স্যার। বড় সাহেব, মানে সাহেবের বাবার, আমার কর্তার চরিত্রের মোটেও ভালো ছিল না। অত বড় ওষুধের ব্যবসা, মদ আর মেয়ে মানুষেই সব উড়িয়ে দিচ্ছিলেন। ছেলে পর্যন্ত আমেরিকায় পালিয়ে গিয়েছিল বাবার ওপর রাগ করে। সুদর্শন বাবার উপর রাগ করে চলে গিয়েছিল? আগে ছেলেও গেল আর মাও চলে গেল বাড়ি ছেড়ে। এখন ওই ওই চণ্ডীতলা আশ্রমে আছেন। দেশে যাবার নাম করে একটু দেখে আসি। ভালোই আছেন, স্কুল করেছেন আশ্রমে। সুদর্শনের মায়ের নাম কি? আগে করুণাময়ী। বড় সাহেব মরার আগে দেখতে চেয়েছিলেন। আমি চণ্ডীতলায় গিয়েও ছিলাম, তবে উনি আসেননি। খুব কড়া হাতের মেয়ে মানুষ স্যার। ছেলের মরার খবরটা এখন আমাকেই গিয়ে দিয়ে আসতে হবে। দাদাবাবু তো আর যাবেন না। দাদাবাবুর সঙ্গে আবার আশ্রমের সাধু বাবার বিশেষ বনিবনা নেই। আচ্ছা ভবতারণ, তোমার বড় সাহেব এই বাড়িঘর সম্পত্তির কোনো উইল করেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সাক্ষী, দাদাবাবু সাক্ষী, আর ওই ওই ভকতবাবুও সাক্ষী। কোন উকিল উইল লিখেছেন? এই তো পাড়াতেই থাকেন, শিবপদ ঘোষ। ওই ওই ট্রাম রাস্তার ওধারে ওই একটা নতুন চারতলা বাড়ি, ওইটাই। উইলে সম্পত্তি কার কার নামে দেওয়া হয়েছে? তা তো স্যার মনে পড়ছে না। ওসব ভজকটা ব্যাপার তো অত বুঝি না স্যার। আপনি উকিলবাবুর কাছে যান না, সব জানতে পারবেন। আমি শুধু এটুকুই জানি যে যতদিন বাঁচব
মাসে 500 টাকা মাসোহারা পাবো। আর আর ওই দাদাবাবু পাবেন 1000 টাকা। কর্নেল পা বাড়িয়ে বললেন, ও আর একটা কথা ভবতারণ, তোমার বড় সাহেবকে একবার পুলিশ অ্যারেস্ট করেছিল, বাড়ি সার্চও হয়েছিল। সেটা কেন তা জানো? খামোখা হয়রানি স্যার, বড় সাহেব নাকি চোরাই ওষুধের কারবারি। স্রেফ মিথ্যা মিথ্যা। 1 ঘন্টা আটকে রেখে দিয়েছিল পুলিশ, বাড়িতে কিছুই পায়নি। ভবতারণ, চলি তাহলে। চিন্তা করো না, কিছু ঘটলে আমাকে টেলিফোন করো। আর এই নাও আমার কার্ড। বলে কর্নেল তার একটা নেম কার্ড দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, আচ্ছা ধরেই নিচ্ছি যে সুদর্শনের সুইসাইডাল নোট কেউ চুরি করে তাকে সাইনাইড খাইয়ে মেরেছে, তো আপনি তা প্রমাণ করবেন কি করে? দেখা যাক। সুদর্শন সাইকিক পেশেন্ট তা ঠিক, কিন্তু এই বোকামিটা কেন করলো সেটাই তো বোঝা যাচ্ছে না। আই মিন, আগে থেকে সুইসাইডাল নোট কি কেউ লেখে নাকি? অনেকেই লেখে বই কি। 1 মিনিট, তুমি দেখো কোথাও গাড়ি পার্ক করা যায় কি না। ঘিঞ্জি ট্রাম রাস্তায় পার্কিংয়ের জায়গা পাওয়া সত্যিই খুব কঠিন। বাগবাজার স্ট্রিটের মুখে পৌঁছে গাড়ি রাখলাম। কর্নেল বললেন, উপদবাবুর সঙ্গে একবার একটু আলাপ করা দরকার। এসো তো, আমরা নতুন বাড়ি করেছি, একটু রং কিনতে চাই, বুঝতে পারছো? গাড়ি লক করে বললাম, অত ঝুট ঝামেলায় না গিয়ে ভবতারণকে তো সঙ্গে আনলেই পারতেন। না না, তাতে লোকটা শুধু ঘাবড়েই যেত। এসো এসো। দোকানের নাম লালজি পেন্টিং কোম্পানি। সবে দোকান খুলে বেটে নাদুস নুদুস চেহারার এক অবাঙালি ভদ্রলোক সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করছিলেন। আধুনিক ক্রেতার কাউন্টার আছে, শোকেস এবং রং বেরঙের কাট আউট। 2জন সেলসম্যান গম্ভীর মুখে টুলে বসে আছেন। আমাদের দেখে একজন বললেন, বসুন স্যার বসুন। বলুন স্যার। কর্নেল বললেন, আপনাদের নিজেদের কোম্পানির রং? নিজেদের কোম্পানির আছে, অন্য কোম্পানিরও পাবেন, তবে আমাদের কোম্পানির কিনলে কিছু সুবিধে দেব। এই যেমন ধরুন, আমরা এক্সপার্ট মিস্ত্রি পাঠিয়ে সাহায্য করব, মজুরির হারও একটু কম। তাছাড়া 6 মাসের মধ্যে গড়বড় হলে আমাদের নিজেদের খরচে রিপেন্ট করে দেবো। অবশ্য ইনসাইড ওয়াল, আউটার ওয়াল বা দরজা জানলার ক্ষেত্রে হাফ কস্ট আপনার, সেও 6 মাসের মধ্যে। বাহ, বেশ তো, এমন সুবিধা তো কেউ দেয় না। এটাই আমাদের স্পেশালিটি স্যার। আমাদের ইনসাইড ডেকোরেটার্স অ্যান্ড ডিজাইনার সেকশনে আছে। নতুন বাড়ি? হ্যাঁ, একেবারেই নতুন। সেলসম্যান একটা রঙিন মোটা বই বের করে দিল। এই দেখুন, কিচেন, বাথ, স্টাডি, ডাইনিং, বেডরুম সবেরই নানা রকম পেইন্টিং ডিজাইনও আছে। আর উনি কি কোম্পানির মালিক? তা ওর সঙ্গে একটু কথা বলতে চাই। নাদুস নুদুস চেহারার অবাঙালি ভদ্রলোক তাকিয়েছিলেন। সহাস্যে বললেন, আসুন আসুন, কথা বলার জন্য তো আমি সবসময়ই আছি। বেটা রাজু, 2 কাপ চায় বলাও। কোণের দিকে হাফ সেক্রেটারিয়েট টেবিল, সামনে 2টো চেয়ার। আমরা বসার পর কর্নেল বললেন, আপনি কি ভকতবাবু? নমস্কার। আমি আছি, ছোটা কোম্পানি, কিছু এজেন্সি ভি আছে। তা আপনি ভবতারণকে চেনেন? তার কাছেই শুনলাম আপনার রঙের কারবার আছে। ভবতারণের কাছে শুনলেন? তাকে আপনি চেনেন? হ্যাঁ, ওর মালিক সদানন্দবাবু আমার বন্ধু ছিলেন। হঠাৎই আজ ওদের বাড়িতে এসেছিলাম। আপনি শুনেছেন নিশ্চয়ই কি হয়েছে? হ্যাঁ, বহুত আফসোস কি বাত। আপনাকে সচ কথা বলি সাহেব, আমেরিকা মুলুকে গিয়ে ড্রাগ পিয়ে ওই সুদর্শন বাবুর মাথা একেবারে বিগড়ে গিয়েছে। আচ্ছা, অবনীবাবুকে তো আপনি চেনেন? চিনব না কেন, আমি তো তাদের টেনান্ট আছি।
500 টাকা ভাড়া দিই মাসে। অবনী সাধু আছে, জব করে, লেকিন ভাড়ার দিকে খুব নজর। ওই মদ ভাঙের জন্য টাকার দরকার না, পাবে আর কোথায়? উনি তো সম্পত্তি থেকে 1000 টাকা করে পান, ভবতারণ বলছিল। মালিকের নাকি আবার উইল টুইল করা আছে। উইল তো হয়েইছে, সেই উইল কোর্টে প্রবর্ত করতে হবে, তবে তো প্রপার্টির সেটেলমেন্ট হবে। তা বকিলবাবু দয়া করে অবনীকে টাকা পাইয়ে দিচ্ছে। অবনীবাবু নাকি উইল অনুসারে প্রপার্টির ট্রাস্টি। তাহলে উকিল কেন ওকে টাকা পাইয়ে দিচ্ছেন? ট্রাস্টি আছে শিবপদ বকিলবাবু, উইলের উইটনেসে আমি ভি আছি, উকিল আছে বকিলবাবুর কাছে। ভকতবাবু উত্তেজিতভাবে বললেন, সুদর্শন ফিরল, আমি তাকে বললাম বকিলবাবুর কাছে যাও, কোর্টে প্রোবেট করো, তুমি প্রপার্টির মালিক আছো। সুদর্শন বলল সে নাকি প্রপার্টি নেবে না, সুইসাইড করবে। আপনাকে সুইসাইড করবে বলেছিল? হ্যাঁ হ্যাঁ, ছাড়িয়ে দিন। বেটা রাজু, চায় লাও। ভকতজি ঘুরে বসলেন। রং কিনবেন তো রঙের কথা বলুন স্যার। ডিজাইন বুক এখানে দিয়ে যাও কামাল। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, আপনাকে ভাড়ার রসিদ তো ওরা দেয়? রসিদ দেয় ভকিল বাবু, আমি তার কথা মতো অবনীকে 500 করে টাকা দিই। আচ্ছা ভকতজি, এই যে সুদর্শন মারা গেল, এবার প্রপার্টিটা কে পাবে? তার ওয়াইফ, তবে কোর্টে উইল প্রোবেট করতে হবে, খুব ঝামেলা আছে স্যার। আর সুদর্শনের মা তো বেঁচে আছে। সে কিছু পাবে না, সদানন্দবাবু তাকে ডিভোর্স করেছিলেন। আপনি তো তার বন্ধু ছিলেন, আপনি সে কথা জানেন না? ডিজাইন বুকটা ইতিমধ্যেই টেবিলে এসেছিল, সেটার পাতা উল্টাতে উল্টাতে কর্নেল বললেন, তার মানে এখন সুদর্শনের প্রপার্টি তার ওয়াইফের, তাই তো? জি হ্যাঁ হ্যাঁ। বেটা রাজু, চায় কাহা? একজন সেলসম্যান বিরক্ত মুখে কাউন্টার থেকে বেরিয়ে এলো। কর্নেল বললেন, আমি বলি কি ভকতজি, এই বাড়িটা বরং আপনি কিনে নিন। সুদর্শনের বউ নাকি ওই আমেরিকা ফিরে যাবে প্রপার্টি বেচে। আপনাকে সে বলেছে নাকি? হ্যাঁ, প্রপার্টি না বেচে সে আর করবেই বা কি, সে তো আর এখানে বসে থাকতে আসেনি। আগে তো প্রুভ করতে হবে যে সে সুদর্শনের ম্যারিড ওয়াইফ। আমি শুনেছি আমেরিকায় ওদের শাদি হয়েছে, সে শাদির কাগজ ইন্ডিয়ায় তো চলবে না, কোর্টে অনেক ঝামেলা হবে। তাহলে প্রপার্টি কে পাবে? একটা আশ্রম আছে, সদানন্দবাবুর গুরুজির আশ্রম, কিষান নগরের নজদিকে আছে। এই সময় 2 কাপ চা এলো। আমরা চুপচাপ চা খেলাম। লক্ষ্য করলাম ভকতজির চোখে মুখে এতক্ষণে সন্দেহের ছাপ ফুটে উঠেছে। একটু নার্ভাস কেসে বললেন, বলুন কোন কোন ডিজাইন চয়েস করলেন? কিছু ঠিক করতে পারছি না ভকতজি, পরে বরং আসি, আর চলি। ভকতজি হাঁ করে তাকিয়ে রইলেন। আমরা বেরিয়ে এলাম। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, সুদর্শনকে খুনের মোটিভ তাহলে খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্নেল সে কথা জবাব না দিয়ে বললেন, প্রায় 11টা বাজে জয়ন্ত, অ্যাডভোকেট শিবপদবাবুকে তার মানে এখন বাড়িতে পাওয়া যাবে না। যাকে পরে দেখা যাবে, আজ বরং তুমি পত্রিকা থেকে ছুটিয়ে নিয়ে নাও, শিগগির লাঞ্চ সেরে আমরা ওই চণ্ডীতলা আশ্রমে যাব। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে চমকে উঠলাম। বড় ব্রিফকেস নিয়ে বিষণ্ণ মুখে গোপা বসে আছে। বেশভূষা একেবারে অন্যরকম, পরনে সালোয়ার কামিজ। কর্নেল সহাস্যে বললেন, গুড, ভেরি গুড, ইউ আর ইন্টেলিজেন্ট ডার্লিং। গোপা শ্বাস প্রশ্বাসের মধ্যে বলল,
অল্পের জন্য বেঁচে গেছি। আপনি চলে যাওয়ার একটু পরে আমি মন্দিরে গিয়েছিলাম অবুদার খোঁজে। হঠাৎ জবা ফুলের ঝোপ থেকে একটা মুখোশ পরা লোক ড্যাগার হাতে বেরিয়ে এলো। আমি চেঁচিয়ে ওঠার আগেই ভবতারও নিট ছুঁড়ল। লোকটা পাঁচিল টপকে পালিয়ে গেল। আমার ধারণা ভবতারণ আমাকে ফলো করে এসেছিল। সে বলল, আপনি এক বাড়িতে থাকবেন না মেম সাহেব। একবার ভাবলাম থানায় ফোনও করি, কিন্তু তাহার করিনি। তখনই জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে এলাম। ভবতারণী একটা ট্যাক্সি ডেকে আনলো। তা ওই অবনী মৈত্রের সঙ্গে তোমার দেখা হয়নি? না, এখন তো আমার সন্দেহ হচ্ছে যে অবুদার সাংঘাতিক লোক। ওকে ওকে আমার চিনতে ভুল হয়েছিল। কর্নেল ইজি চেয়ারে বসে। ষষ্ঠী, একে কফি খাইয়েছিস? হ্যাঁ, আপনার লোকটি খুবই ওবিডিয়েন্ট। তা তোমার মিশন কি সাকসেসফুল হয়েছে গোপা? কিসের মিশন? কিসের মিশন? ব্ল্যাক মেরি অকাল্ট অ্যাসোসিয়েশন আমাকে ইন্ডিয়ান উইচদের সম্পর্কে কিছু ইনফরমেশন আনতে পাঠিয়েছিল। আমার কাজ এখনও বাকি। দ্যাট ওয়াজ মাই মিশন। এনিওয়ে, আমি ফিরে যেতে চাই। আপনি বলেছিলেন না যে ভিআইপি কোটা থেকে আমার ফ্লাইটে একটা ব্যবস্থা করে দেবেন? প্লিজ কর্নেল সরকার, আমার আর এদেশে এক মুহূর্তও থাকতে ইচ্ছে নেই। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, আচ্ছা, তোমার শ্বশুর সদানন্দবাবু সম্পর্কে কিছু জানো? গোপাল তাকালো, কিন্তু কিছু বলল না। সুদর্শন তোমাকে কিছু বলেনি? বলেছিল ওর ওষুধ তৈরির ফার্ম ছিল। স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য ফার্ম আর চালাননি, ওই ধর্মকর্ম নিয়েই কাটাতেন। আর সুদর্শন তখন আমেরিকায়। সুদর্শন বলেনি যে মাকে তার বাবা ডিভোর্স করেছে? গোপা ঘড়ি দেখে ব্যস্তভাবে বলল, এসব কথা বলে অনর্থক সময় নষ্ট হচ্ছে কর্নেল সরকার। দেখুন, আপনি বলেছিলেন যে আমার ফ্লাইটের ব্যবস্থা করে দেবেন। আমি আপনার কথা মতোই এসেছি। চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তুমি চলে যাওয়ার আগে আমার যে এসব কথা জানা দরকার। গোপা আস্তে আস্তে বলল, সুদর্শনের মানসিক অসুখের মূলে আসলেই বাবা মায়ের বিচ্ছেদটাই কারণ। সোমা চাইনো মায়ের চিঠি পাওয়ার পরও ভীষণ বিচলিত হয়ে উঠেছিল। মাকে নিজের কাছেই রাখতে চেয়েছিল, তবে ওর মা জাননি। বাবার সম্পর্কে সুদর্শন সত্যি কি তোমাকে কিছু বলেনি? তেমন কিছু না, আসলে বাবা মা সম্পর্কে কোনো কথা তুললেও এড়িয়েই যেত। কর্নেল দাড়িতে হাত বুলোতে বুলোতে বললেন, সদানন্দবাবু ডাক্তারি পড়েননি, তবে ওর আশ্চর্য মেধা ছিল। প্রথম জীবনে একটা মেডিকেল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিলেন, পরে নিজেই ওষুধ তৈরির কারখানাও করেন। তারপর চিকিৎসাবিদ্যার বইপত্র ঘেঁটে নিজেও নানা অসুখ বিসুখের ওষুধ তৈরির চেষ্টাও করতেন। শেষে আয়ুর্বেদ আর দেশি আদিম চিকিৎসা পদ্ধতি, মানে যাকে বলে এই টোটকা, এসব নিয়ে চর্চা শুরু করেন। পুলিশ রেকর্ড থেকে এসব কথা জেনেছি। আদিবাসীদের টোটকা সংগ্রহে অবনী ছিল ওর সহকারী। অবনীর সঙ্গে বিভিন্ন অঞ্চলের আদিবাসী ওঝাদের পরিচয় এই সূত্রেই হয়েছিল। আই সি। সদানন্দবাবু এক ধরনের মাদক আবিষ্কার করেছিলেন, মারাত্মক নার্কোটিক্স। কিছু বিদেশি কোম্পানিতে সেই ড্রাগস বেচতেনও। পুলিশ টের পেয়ে ওকে অ্যারেস্ট করেও ছিল, তবে টাকা জোরে বেঁচে যান। যাই হোক, সদানন্দবাবু সেই মাদক তৈরির ফর্মুলা কি তুমি খুঁজে পেয়েছো? আপনি কি আমাকে এভাবে অপমান করার জন্য আপনার বাড়িতে আসতে বলেছিলেন? আমি চিন্তাও করিনি। আমি বরং কোনো হোটেলেই চলে যাচ্ছি। ট্রাভেল এজেন্টের সাহায্যে একটা এয়ার টিকিট পেতে আমার অসুবিধে নেই। ফর্মুলার ফাইলটা তুমি নিয়ে যেতে পারবে না। আমি জানিয়ে দিলে গভর্নমেন্টের অ্যান্টি ড্রাগ সেলের লোকেরা না ওই এয়ারপোর্টে সার্চ করে তোমাকে বিপদেই ফেলবে। কাজেই ওটা তুমি পেয়ে থাকলে আমাকে দিয়ে দাও। আই অ্যাসিওর ইউ ডার্লিং, তোমার এয়ার টিকিটের ব্যবস্থা শুধু নয়, তোমাকে নিরাপদে আমি প্লেনে তুলে দিতেও রাজি। দিস ইজ অ্যাবসার্ড। তুমি ভুল করছো গোপা। ওটা তোমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ তুমি বিপন্ন, কারণ
ওই ফাইলটার কথা কলকাতাতেও সদানন্দবাবুর ঘনিষ্ঠ কোনো লোকের পক্ষে জানা সম্ভব, এমনকি অবনীও জানতে পারে। গোপা এবার শান্তভাবে বসল, তারপর বলল, আসলে ফাইলটা আমাকে সুদর্শন দিয়েছিল, তবে আজ মর্নিংয়ে চুরি গেছে। কখন জানতে পারলে ওটা চুরি গেছে? এখানে আসার সময় যখন জিনিসপত্র গোছাচ্ছিলাম, ওটা আমার এই সুটকেসেই ছিল, তবে খুঁজে দেখলাম ফাইলটা নেই। আমি তালা দিয়েই রাখতাম জানেন, তালাটা কেউ যেন কিভাবে খুলেছে। তবে অভুদা এ কাজ করেনি, কারণ আমি ওকে চোখে চোখেই রেখেছিলাম। অবতারণকেও আমি সন্দেহ করতে পারি না, বিকজ সে তো অত লেখাপড়া জানেই না। সুটকেসে আরও অনেক কাগজপত্র ফাইল টাইল আছে, ওই ফাইলটার তো কোনো স্পেশালিটি ছিল না যে আলাদা করে চেনা যাবে। তোমার এয়ার টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু এয়ারপোর্টে অ্যান্টি ড্রাগ সেলের লোকেরা তোমাকে সার্চ করবে, মাইন্ড দ্যাট। করুক, আমার এদেশে থাকতে আর এক মুহূর্ত ইচ্ছে নেই। সেদিন আমাদের আর চণ্ডীতলা আশ্রমে যাওয়া হলো না। গোপাকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা সান্ধ্য ফ্লাইটে দিল্লি এবং দিল্লি থেকে প্যান আমের জ্যাম্বো জেটে করাচি, ফ্রাঙ্কফুর্ট, হিথ্রো হয়ে শিকাগো পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন কর্নেল। দমদম এয়ারপোর্ট থেকে কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছতে রাত 8টা বেজে গেল। শশীচরণ বলল, সেই মেয়ে ছেলেটা দুবার ফোন করেছিল, কি কি যেন নাম, ওই অপর্ণা রায়? আগে আগে তাই বটে। পেটে আসছিল, তবে মুখে আসছিল না। কফি 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 নিয়ে আয়। ষষ্ঠী অমনি চলে গেল। সোফায় বসে বললাম, দিনটা যা গেল, এখনো যায়নি, কফি খেয়েই বেরোবো। বলে কর্নেল টেলিফোন তুলে ডায়াল করতে থাকলেন। আবার বেরুবেন? কোথায়? কর্নেল ফোনে মন দিলেন। হ্যালো, অপর্ণা আছে? আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার। আপনি কি অপর্ণার মা বলছেন? ও, কখন বেরিয়েছে? বলে কর্নেল ঘড়ি দেখলেন। আচ্ছা আচ্ছা, ফিরলে আমার কথা বলবেন কেমন? ফোন রেখে কর্নেল তার ইজি চেয়ারে বসলেন। বললেন, কোপাকে যারা সদানন্দবাবুর ফর্মুলা হাতাতে পাঠিয়েছিল তারা নিঃসন্দেহে নার্কোটিক্সের কারবারি। ব্ল্যাকমেরি অকাল্ট অ্যাসোসিয়েশন তাদের খালি মুখোশ। সদানন্দবাবুর মার্কিন ড্রাগ কারবারিদের যোগাযোগের কথা পুলিশ রেকর্ডে আছে। ষষ্ঠী এই সময় কফি রেখে গেল। কফি খেতে খেতে বললাম, কিন্তু কোপার ডাকিনী বিদ্যার নমুনা দেখে তো তাক লেগে গেছে। ওই হঠাৎ সুগন্ধ, গোলাপ কুড়ি, কফির কাপে রক্ত, আপনি তো অলৌকিক শক্তি বলেছিলেন, কিন্তু কুসমিন কালেও তো কই আপনার অলৌকিক শক্তিতে বিশ্বাসের কথা শুনিনি। ব্যাপারটা ম্যাজিক ছাড়া আর কিছুই নয়, তাই তো? কোনো বায়োকেমিস্ট যদি ডাকিনী বিদ্যা চর্চা করে তাহলে সে তো অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটিয়ে মানুষকে তাক লাগিয়ে দিতেই পারে। ভুলে যেও না যে গোপা একজন বায়োকেমিস্ট। বলে কফিতে শেষ চুমুক দিয়ে উনি চুরুট ধরালেন। তারপর হাত বাড়িয়ে টেলিফোনে ডায়াল করলেন। একটু পরে বললেন, সান্নাল বাড়িতে রিং হয়ে যাচ্ছে দেখছি, কেউ তো ধরছে না। ওসব ভবতারণ তো নিচের ঘরে থাকে। টেলিফোন আছে ওপরে সুদর্শনের ঘরে। হ্যালো হ্যালো হ্যালো, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। ভবতারণ পালিয়েছে? কি করে বুঝলেন? ওর ঘরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তালা বন্ধ থাকতেই পারে,
হয়তো কোথাও গেছে। না, গোপার খবর জানি না। ঠিক ঠিক, আমিও আপনার সঙ্গে একমত। সে কি মশাই, আপনি তো তান্ত্রিক মানুষ, আপনার আবার ভয় কিসের? আচ্ছা বেশ, অপেক্ষা করুন, আমরা যাচ্ছি। না না, থানায় জানাবার মতো কিছু নয়, আমি যাচ্ছি। কর্নেল টেলিফোন রেখে ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলাম, অবনীবাবু বলছিলেনটা কি? ওকে টেলিফোনে কেউ হুমকি দিয়েছে, বাড়ি ছেড়ে না গেলে বডি গঙ্গায় ভাসিয়ে দেবে। আশ্চর্য তো। ভবতারণের ঘরে তালা বন্ধ, আর অবনীর ধারণা সে এই সুযোগে সুদর্শনের টাকা কড়ি হাতিয়ে কেটে পড়েছে। যাকে চলো, বেরিয়ে পড়া যাক। পথে যেতে যেতে কর্নেল বললেন, গোপার কথা থেকে আমিও আজ করেছি যে ভবতারণ যে কোনো কারণেই হোক গোপাকে বাড়ি থেকে তাড়িয়েছে। মুখোশপরা লোকটা ভবতারণেরই সাজানো হতেও পারে। তবে ভবতারণী কাজ করলোটা কেন? এটা তো জানি না। ইচ্ছে ছিল যে একটু অ্যাডভোকেট শিবপদর বাবুর বাড়িতে যাব। রাত 9টার আগে ওকে তো ফ্রি পাবো না। তার চেয়ে চলো আগে বরং এই তান্ত্রিকের কাছেই যাওয়া যাক। সুদর্শনের ল্যাবটা আরেকবার একটু পরীক্ষা করে দেখতে হবে। এলাকা জুড়ে লোডশেডিং। গেটে টর্চ আর ত্রিশূল হাতে দাঁড়িয়েছিল তান্ত্রিক। গেট খুলে দিল। আমাদের গাড়ি পোর্টিকোর তলায় গেলে ফিরে এলো। চাপা স্বরে বলল, তালা এঁটে দিলাম। সিঁড়ির ওপর বসার ঘরের দরজাতে তালা আটকানো ছিল। সেটা খুলে দিয়ে ভেতরে নিয়ে গিয়ে টেবিলের ওপর একটা হ্যারিকেন রাখলো। দরজার ভেতর থেকে এঁটে দিয়ে বলল, উপরে চলুন, উপরে। আগে একবার সুদর্শনের ল্যাবে যেতে চাই। আগে আলো আসুক, ততক্ষণ বরং আমার ঘরে। না অবনীবাবু, আমার মাথায় একটা খটকা ঢুকেছে। আমার এটাই স্বভাব জানেন তো। যতক্ষণ না সেই খটকাটা ঘোচাতে পারছি ততক্ষণ আপনার কথায় আবার মন দিতে পারবো না। তান্ত্রিক হ্যারিকেনটা আমাকে ধরতে দিল। আমার বেশ একটু গা ছমছম করছিল। গঙ্গার ধারে পুরনো বাড়ি যেন অন্ধকারে একেবারে হিংস্র হয়ে উঠেছে। সুদর্শনের ঘরেও তালা আটকানো ছিল। তালাটা খুলে দিল তান্ত্রিক। আমরা ভেতরে ঢুকলাম। কর্নেল ঘরের ভেতরটা দেখে নিয়ে খাটের কাছে গেলেন। তারপর বেড কাভার তুলে বালিশ সরালেন। কি করছেন হ্যারিকেনের আলোয় সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারপর উনি পকেট থেকে খুদে টর্চ বের করে সোজা পর্দা তুলে ল্যাবে ঢুকে গেলেন। অবনী হ্যারিকেনটা আমাকে টেবিলে রাখতে বলল। তারপর ভেতর থেকে দরজায় এঁটে চাপা স্বরে বলল, সাবধানে, তো মার নেই। তবে এই ত্রিশূলটা দেখছেন, এটা সাংঘাতিক পাওয়ারফুল। ল্যাব থেকে কর্নেল বেরিয়ে এলে অবনী জিজ্ঞেস করলেন, কি দেখলেন? আচ্ছা, ওই ঘরের নিচের তলায় ঘর কি কাকেও ভাড়া দেওয়া হয়েছে? তা ওই কমাস আগে ভকতবাবুকেই ভাড়া দিয়েছি। একদিন তো খালিই পড়েছিল। ভকতবাবু ও ঘরে গোডাউন করেছেন, রঙের পিপে রাখেন। পিসিমশাইয়ের আমলে নিচের ওই ঘরটাই ছিল বসার ঘর। কর্নেল গম্ভীর মুখে বললেন, ল্যাবের যে দরজাটা সকালে বাথরুমের দরজা মনে করেছিলাম সেটা তো তালা আটকানো আছে। তবে কেন যে মাথায় এলো না, বাথরুম হলে তালা বন্ধ থাকবে কেন? ওটা আসলে নিচে নামার সিঁড়ি। ভাড়া দেওয়ার সময় আমি নিজেই তালা আটকে দিয়েছিলাম। আপনি কি খোলা দেখলেন নাকি? না না, আটকানোই আছে। তবে আপনি দেখে আসুন সেই তালাটা নাকি। তান্ত্রিক সবেগে ঢুকে গেল। আমরাও ঢুকলাম। তান্ত্রিক দরজার তালা টেনে দেখে বলল, তালা তো একই অবস্থায় আছে, একই তালা। আর চাবি তো আপনার কাছে আছে। খুলবো নাকি?
তবে ভকতবাবু টের পেলে আবার একটু চেঁচামেচি করতে পারেন। সাবধানে খুলুন। অবনী তালা খুলল, তারপর দরজা ঠেলল, কিন্তু দরজা খুলল না। সে বলল, সিঁড়ির মাথা পর্যন্ত ওনার রঙের পিপে বোঝাই করা আছে, কিংবা এমনও হতে পারে যে কখন উনি নিজেই আমার অজান্তে ওদিকে দুই চৌকাঠে একটা কাঠে পেরেক ঠুকে দরজা একেবারে সিল করে দিয়েছেন। আমরা বরং দিনের বেলা খোঁজ নিই। মহা ঘুঘু লোক মশাই, রঙের পিপে ওই আমি কিংবা ভবা চুরি করি এই ভেবেই কম মোটা করেছেন। সুদর্শনের ঘর থেকে বেরিয়ে অবনী তালা আঁটল, তারপর বলল, আসুন আসুন, আমার ঘরে বসবেন। যেতে যেতে কর্নেল বললেন, মর্গ থেকে সুদর্শনের বডি কখন ফেরত পেলেন আপনারা? এই তো বিকেলে, কাছেই নিমতলা। 7:30টার মধ্যে দাহক্রিয়া শেষ। বাড়ি ফিরে তো দেখি যে তখনও ভবার আবার কোনো পাত্তাই নেই। তারপর আবার পুরো ফোনে ওই হুমকি। গোপা যে ঘরে থাকতো তার পাশে অবনীর ঘর। দরজা খুলতেই ধূপধুনোর কড়া গন্ধ ভেসে এলো। অবনী আমার হাত থেকে অ্যারিকেন নিয়ে ঘরে ঢুকলো। আসুন আসুন, এই আমার ডেরা। বাঁদিকে একটা জল চৌকিতে সম্ভবত নকল বাঘছালের আসন পাতা, নিচে প্রকাণ্ড ধূপদানি, আসনের একটা পাশে মরার খুলি, পেছনে মা কালীর বিশাল পোট্রেট, তার পেছনে বইয়ের র্যাক, পুরনো জীর্ণ একেবারে বইয়ে ঠাসা। একটা কমণ্ডলও দেখতে পেলাম। ঘরের অন্য পাশে মেঝে পরিপাটি সুদৃশ্য গৈরিক বেড কাভারে ঢাকা বিছানা পাতা আছে। তান্ত্রিক পশ্চিমের দরজাটা খুলে দিল, বলল, গঙ্গার দিক থেকে বেশ ফুরফুরে বাতাস আছে। বুঝতে পারছি যে লোডশেডিংয়ে আপনাদের গরম লাগছে। এই দেখুন কেমন সুন্দর বাতাস আসছে। আসুন আসুন, এখানে আসুন। লক্ষ্য করলাম দরজার ওধারে পোর্টিকোর ছাদ, রেলিংও আছে। সেখানে গিয়ে দুটো চেয়ার দেখলাম। বুঝলাম যে গোপা এবং অবনী এখানে রাত্রে বসে থাকতো। কর্নেল একটা চেয়ারে বসলেন আর আমি অন্যটায় বসলাম। অবনী রেলিংয়ে ঝুঁকে টর্চের আলো ফেলে প্রাঙ্গণ এবং মন্দির পর্যন্ত দেখে নিল। তারপর চাপা স্বরে বলল, আপনি টেলিফোন না করলে তো আমি থানাতেই যেতাম। আচ্ছা অবনীবাবু, আপনার ত্রিশূল থাকতে থানায় কেন যাবেন? ত্রিশূল তো আছেই মশাই, তাহলেও আইন বলে কথা তো। কি তাই তো কর্নেল সাহেব? তা তো বটেই, তাছাড়া আইনত আপনি আবার উইলের ট্রাস্টি। অবনীর কণ্ঠস্বর বদলে গেছে। ক্ষমা চাইছি কর্নেল সাহেব, ওই একটা মিথ্যে কথা বলেছি, বাদ বাকি সব সব সত্যি। উইলের ট্রাস্টি অ্যাডভোকেট শিবপদ ঘোষ তো? আপনি জানেন? ভকতবাবু বলেছেন উনি নাকি উইলের একজন সাক্ষী। হ্যাঁ, আমার সন্দেহ ওই ব্যাটার ছেলেই উড়ো ফোনে আমাকে হুমকি দিয়েছে। আসলে এই বাড়িটা ছলে বলে দখল করতে চায়। আচ্ছা অবনীবাবু, ভাড়াটেদের কাছে মাসে মোট কত ভাড়া আপনি পান? আমি তো মাত্র 1000 টাকা পাই, বাকি 2000 ওই শিবু উকিল ব্যাংকে নাকি জমা রাখে। আপনাকে একটু বরং খুলে বলি, ভকতবাবুর 500, তারক মুদির 150, রামবহাল ভুজাওয়ালার 50, হাবুলের স্টেশনারি স্টোরসের 200 এই আমি পাই। শিবু উকিলই এই ব্যবস্থাটা করে দিয়েছে, বাকি ভাড়াটেরা তাকেই টাকা দেয়। আপনি নিয়মিত শেয়ার পান? না না, ভাড়া আদায় বড্ড ঝামেলার কাজ। শিবু উকিলের কাছ থেকে আমার শেয়ারে ভাড়াটেদের 1 তারিখে রসিদ এনে রাখি, আদায় করতে একেবারে রক্ত জল। এদিকে দেখুন, ভবা মাসে 500 করে শিবু উকিলের কাছ থেকে নিয়ে আসে। হাত মায়ের মন্দিরের সেবার জন্য এখানে পড়ে গেছি, চলে গেলে মা রুষ্ট হবেন কি না। মন্দিরে মায়ের সামনে ধ্যানে বসলেই শুনি মা বলছেন, ওরে অবু,
আমাকে ছেড়ে যেন আবার চলে যাস নে। তাই আছি, বুঝলেন তো কর্নেল সাহেব। সে তো বুঝলাম, কিন্তু মায়ের সেবার খরচের টাকা কি শিববাবু দেন না? না না, বলে ওই 1000 টাকা থেকেই নাকি সব হয়ে যাবে। শুধু বাৎসরিক পুজোর সময় উইলের শর্ত অনুসারে শিবু উকিল নিজে সব ব্যবস্থা করে। ধুমধাম হয়, হালো টালো, মাইক। তবে আমি আর তখন কে, পাড়ার মস্তানরা সব এসে জোটে, তখন তো তারাই সব। আচ্ছা, আপনাদের মূর্তিটি কি পাথরের? আগে পিসিমশাইয়ের ঠাকুরদা গঙ্গায় স্নান করাতে গিয়ে মাকে পেয়েছিলেন। এই সময় হঠাৎই আলো জ্বলে উঠল। অবনী বলল, আপনারা বসুন বসুন, দেখি আবার গোপার ঘরে কফির প্যাকেট পাই নাকি। ও তো আবার সব নিয়ে গেছে। কফি না পেলে বরং চাই খাওয়াবো। দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে আমরাও যাই, গোপার ঘরটা একটু দেখা প্রয়োজন। অবনী পাশের ঘরের দরজা খুলল। সেই ঘরে ঢুকতেই ঝাঁঝালো সুগন্ধ টের পেলাম। জানালা সব বন্ধ। সুইচ টিপে আলো জ্বালল অবনী। করিডোরের দিকের দরজা বাইরে থেকে আটকানো দেখেছি। ঘরের ভেতর একটা খাট, আর খাটে শুধু ম্যাট্রেস আছে, চাদর নেই। ড্রেসিং টেবিল আছে, তবে কোনো প্রসাধনী নেই। ওয়ার্ড্রোব হাট করে খোলা। মেঝে একটা সুন্দর গালিচা পাতা আছে। সবই নিয়ে গেছে, শুধু কার্পেটটা বাদে। কার্পেটটা কি গোপা এনেছিল? আগে হ্যাঁ। কর্নেল ঘরের ভেতরটা খুঁটিয়ে দেখার পর আস্তে আস্তে বললেন, আচ্ছা অবনীবাবু, যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ, স্বচ্ছন্দে। সুদর্শন আমাকে বলেছিল যে সে গোপার সঙ্গে নাকি আপনাকে। মেন্টাল পেশেন্ট মশাই, সব সময় প্রলাপ বক্ত। তবে এটা ঠিক যে গোপাকে আমি সাধন সঙ্গিনী করার চেষ্টা করেছিলাম। তবে সে মহা ধড়িবাজ মেয়ে, চলাকলায় একেবারে ওস্তাদ। তা সে বুঝি আপনাকে পাত্তা দেয়নি? স্বয়ং এক ডাকিনীর বাস ওর মধ্যে, তাকে বশ করতে গেলে সময় লাগবে। হাত ফসকে তো পালিয়েই গেল। হরমজাদা ওই ভবাকে একবার পেলে না মায়ের সামনে বলি দেব। ওপাকে যে কি ভয় দেখালো কে জানে। এত বড় প্রপার্টি টপার্টি সব ফেলে পালিয়ে গেল। ভকতবাবু তো বলছিলেন গোপার বিয়ে হয়েছে আমেরিকায়, কাজে এখানে স্বামীর প্রপার্টি পেতে আইনের ঝামেলা আছে। তার চেয়েও বড় কথা, গোপা মার্কিন নাগরিক। হ্যাঁ, স্বামী যে দেশের নাগরিক, স্ত্রী ভিন্ন দেশের হলেও স্বামীর দেশের নাগরিকত্ব সে আপনা আপনি পাবে। কিন্তু বিয়েটা হিন্দু প্রথা বা সামাজিক আচার অনুসারে হয়েছিল কিনা তার তো প্রমাণ চাই। এত ফ্যাকড়া থাকে নাকি? কেন, গোপার সঙ্গে এ নিয়ে আপনার আলোচনা হয়নি? গোপাকে আমি উইলের কথা বলেছিলাম, তবে সে আমার কথায় কান দেয়নি। গোপা কি আপনাকে আমেরিকায় ফিরে যাওয়ার কথা বলেছিল? কই না তো, এদেশে থেকেই তো ডাকিনীতন্ত্রের চর্চা করবে বলেছিল। কর্নেল একটা দরজার দিকে এগিয়ে গেলেন। দরজায় পর্দা ঝুলছিল। পর্দা তুলে বললে, ঘরটা কি খালি? অবনী দরজার ছিটকিনি খুলে বলল, না না, ওটাই তো সুদর্শনের ঘর। বুঝলাম করিডোর দিয়ে গেলে সুদর্শনের ঘরের একটা দরজা এবং এই ঘর থেকে গেলে আর একটা দরজা। তার মানে গোপাল ঘর থেকে পা বাড়ালেই সুদর্শনের ঘর। কর্নেল বললেন, থাক, আর ঘরে গিয়ে কাজ নেই। জয়ন্ত, এবার কিন্তু আর অলৌকিক শক্তি নয়, ম্যাজিক দেখতে পাবে, বুঝলে? উনি গালিচাটা সরিয়ে দিলেন। মেঝে গোলাকার ইঞ্চিটাক একটা গর্ত দেখতে পেলাম। অবনী কাঁচুমাচু মুখে বলল, পুরনো বাড়ি, ছুঁচুইদরের বড্ড উপদ্রব।
কর্নেল গর্তে প্রায় নাক ঠেকিয়ে বসলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, ফরাসি পারফিউম এই গর্ত দিয়ে পিচকিরিতে ছড়ানো খুব সোজা। নিচের ঘরে ফ্যান ঘুরলে একটু পরেই উবে যায়। গোলাপ কুড়িও গর্ত দিয়ে গলিয়ে ফেলাই যায়। কিন্তু কফির কাপে রক্ত? শি ইজ আ বায়োকেমিস্ট জয়ন্ত। মুরগির রক্তকে রাসায়নিক সংশ্লেষণে প্রক্রিয়া জমিয়ে একটা কণার আকারে কাপে রেখে গরম কফি ঢাললে 2-3 মিনিটের মধ্যেই কণাটা গলে যায় এবং কফি লাল হয়ে ওঠে। আমি বলেছিলাম তো ম্যাজিক, আপনিই তো বললেন অলৌকিক শক্তি। কার্যকারণ তত্ত্ব অনুসারে কার্য অলৌকিক শক্তির প্রকাশ এবং কারণটা ম্যাজিক। কাজেই আমরা দুজনেই ঠিক। আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। না না, ও বুঝে আপনার কাজও নেই। চলুন আপনার ঘরে যাই। এবার তান্ত্রিক পোর্টিকোর ছাদ থেকে চেয়ার দুটো ঘরে নিয়ে এলো। ফ্যান চালিয়ে দিয়ে আমরা চেয়ারে বসলাম। সে বলল, তাহলে 2 কাপ চা করে আনি কর্নেল সাহেব। না না থাক, আপনাকে আর শুধু শুধু কষ্ট করতে হবে না। এখন তো প্রায় 10:30 বাজেই। একটা প্রশ্ন করেই উঠে যাব। বলুন। আচ্ছা, সুদর্শনের মা করুণাময়ী কোথায় আছেন আপনার জানা আছে? পিসিমা চণ্ডীতলা আশ্রমে থাকেন। আসলে আমার পিসিমশাই খুব একটা ভালো লোক ছিলেন না। ওই ফ্যামিলি স্ক্যান্ডাল রটাতে নেই তো। তবে পিসিমাও ভুল করেছেন। ব্রহ্মানন্দ ব্যাটার ছেলের পাল্লায় পড়া ওর উচিত হয়নি। আমাকে মাঝে মাঝে চিঠি লিখে যেতেও বলেন, তবে ওই ভণ্ড সাধুটার জন্য আর যাই না। আর ছেলের মৃত্যুর খবর ওকে পাঠিয়েছেন? শিবু উকিল পাঠিয়েছে। সে তো শ্মশানে গিয়েছিল, তখনই বলল। কর্নেল হঠাৎই ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। আচ্ছা চলি অবিনুবাবু, আপনার ভয়ের কোনো কারণ নেই। ফোনে কেউ শাসালে আপনিও পাল্টা শাসাবেন। ঘিঞ্জি ট্রাম রাস্তার দুধারে দোকানপাট এত রাত্রে সব বন্ধ। একটা পান সিগারেটের দোকানে জিজ্ঞাসা করে অ্যাডভোকেট শিবপদ ঘোষের বাড়ির খোঁজ পাওয়া গেল। হর্নের শব্দে দারোয়ান যেভাবে শশব্যস্ত গেট খুলে দিল, বুঝলাম যে শাঁসালো মক্কেলদের জন্য উকিলবাবুর দরজা সর্বদা অবারিত এবং অনেক রাত্রি পর্যন্ত মক্কেল আসে। কর্নেল ড্যাশবোর্ডের আলোয় একটা কাগজ পড়ছিলেন, পকেটে রেখে দিলেন। তবে কৌতূহলটা আমার থেকেই গেল। গাড়ি লনে পৌঁছলে লক্ষ্য করলাম এখনও মক্কেলের ভিড় বেশ আছে। বারান্দায় একজন ধুতি পাঞ্জাবি পরা লোককে ঘিরে জনাতিন মক্কেল জটলা করছে। আমাদের দেখে সেই লোকটি তাদের তক্ষুনি বিদায় দিয়ে সম্ভাষণ করলেন। আরে আরে, ভেতরে আসুন স্যার। ঘরটা প্রশস্ত। আইনের বইয়ের ঠাসা অনেকগুলো আলমারি দেওয়াল ঘেঁষে দাঁড় করানো। কার্পেটে ঢাকা মেঝে এবং সারবন্দি অগুন্তি গদিয়াটা চেয়ার। কয়েকজন অবাঙালি ভদ্রলোক বসেও আছে। নামী ডাক্তারের চেম্বারে যেন রোগীরা উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছেন। ওপাশে একটা ঘরে অফিস দেখা যাচ্ছিল। সেই ঘরেও এত রাত্রেও কর্মব্যস্ততা। ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক সম্ভবত উকিলবাবুর ক্লার্ক। চলতি কথায় যাদের ওই মুহুরি বলা হয়। অমায়িক হেসে বললেন, একটু বসতে হবে আসলে আপনাদের। কর্নেল তার নেম কার্ড দিয়ে বললেন, আপনি বরং কার্ডটা দিয়ে আসুন, আমরা অনেক দূর থেকে আসছি তো। ভদ্রলোক অফিস ঘরে ঢুকে গেলেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে এসে বললেন, আসুন আসুন, আপনারা আসুন। অফিস ঘরের একধারে পার্টিশন করা চেম্বার, ভেতরে বেটে খাটো মোটাসোটা মধ্যবয়সী গুঁফো এবং রাশভারী চেহারার অ্যাডভোকেট প্রায় সিংহাসন সদৃশ একটা আসনে বসেছেন। সামনে বিশাল সেক্রেটারিয়েট টেবিল। উঠে দাঁড়িয়ে তিনি গম্ভীর মুখে নমস্কার করে বললেন, বসুন বসুন।
আপনারা আসবেন আমার জানাই ছিল। তাই নাকি? আপনি জানতেন? কিন্তু বুঝতে পারছি না যে সুদর্শন প্রাইভেট ডিটেকটিভ কেন লাগিয়েছিল। সরি মিস্টার ঘোষ, আমি ঠিক প্রাইভেট ডিটেকটিভ নই। আমার সঙ্গীর পরিচয় দিই, জয়ন্ত চৌধুরী, দৈনিক। আরে বাবা, জানি জানি, আপনাদের দুজনেরই পরিচয় আমার অজানা নয়। তা অবনীবাবুর কাছে জেনেছেন বুঝি? শিববাবু সে কথা জবাব না দিয়ে বললেন, সুদর্শন কিন্তু সুইসাইড করেনি, হি ইজ মার্ডার্ড। এই নাকি আপনার ধারণা? আপনি নিশ্চয়ই তেমন কোনো প্রমাণ পেয়েছেন। বেশ তো, পেয়ে থাকলে বলুন, একজন লয়ার হিসেবে আমি লিগ্যাল স্টেপ নেব। আসলে মিস্টার ঘোষ, আমি সদানন্দবাবুর উইল সম্পর্কে জানতে এসেছি, কারণ আপনি নাকি উইলের শর্ত অনুসারে সম্পত্তির ট্রাস্টি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা, আমি ট্রাস্টি। তবে বলুন, কি জানতে চান? সুদর্শনের অবর্তমানে সম্পত্তি কে পাবে? তার স্ত্রী। অবশ্য স্ত্রী না থাকলে চণ্ডীতলা আশ্রম। তাহলে এখন সম্পত্তির মালিক সুদর্শনের স্ত্রী গোপা। গোপা সম্পত্তি দাবি করলে তাকে প্রমাণ করতে হবে যে সে সুদর্শনের স্ত্রী। তবে সে তো আবার হঠাৎই বাড়ি ছেড়ে পালিয়েছে। তাকে আসলে ভবতারণ ভয় দেখিয়ে চলে যেতে বাধ্য করেছে। বলেন কি? তা সুদর্শনের স্ত্রী কি এখন আপনার শেল্টারে? না শিবপদবাবু, সে আমেরিকা ফিরে গেছে। তাই বুঝি। তা আপনারা কি আর কিছু জানতে চান? সুদর্শন আপনাকে বলেছিল সে সুইসাইড করবে, তাই না? ওর আর কথা, ও তো আমেরিকায় যাওয়ার আগে থেকেই মেন্টাল পেশেন্ট। এনিওয়ে, আপনি যদি সত্যি সত্যি প্রমাণ পেয়ে থাকেন সুদর্শনকে কেউ বিষ খাইয়ে মেরেছে, আমি আপনার পাশে আছি। কি বিষ যেন? পটাশিয়াম সায়ানাইড মিস্টার ঘোষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোস্টমর্টেম রিপোর্ট অবশ্য আমি দেখেওছি। ও বাড়িতে খুঁজলেও হয়তো এখনো অনেক মারাত্মক বিষ বেরোবে। সদানন্দের তো ওষুধের কারখানা ছিল, তাছাড়া তার ছেলে আবার বায়োকেমিস্ট, ছেলের বউও বায়োকেমিস্ট। এটা নাকি আবার ডাকিনী বিদ্যারও খেল দেখাতো। ওদিকে ওটাও মন্ত্রতন্ত্র নিয়ে থাকে, যত রাজ্যের এই পাগলের আখড়া। তবে আপনি বলছেন সুদর্শনকে মারা হয়েছে, তা কে মারবে? আর মারবে টাই বা কেন? ওর স্ত্রীকে সন্দেহ করা যেত। তো আপনি বলছেন যে সে তো আমেরিকা ফিরে গেছে। এবার বলুন তো, হোয়াট ইজ দ্য মোটিভ অফ দ্য মার্ডার? তা জানি না। আচ্ছা মিস্টার ঘোষ, এবার তাহলে প্রপার্টি আপনি আশ্রমের হাতে তুলে দেবেন? দিতে তো বাধ্য। সুদর্শনের বউ যখন আমেরিকা চলে গেছে বলছেন, তখন তো ধরে নেওয়াই যায় যে লিগ্যাল ম্যারেজের প্রমাণ তার হাতে নেই। আর অবতারণকে আপনি চণ্ডীতলা পাঠিয়েছেন কেন মিস্টার ঘোষ? কেন? আপনার নজর রাখাটা স্বাভাবিক, তবে ব্যাপারটাকে একটু খুলে বলুন তো। দেখুন মিস্টার ঘোষ, অবতারণের সাহায্য নিয়ে গোপাকে ভয় দেখিয়ে তাড়ানো হয়েছে, পাছে গোপা প্রপার্টির দাবি করে। অ্যাডভোকেট বড় বড় চোখে তাকিয়ে বললেন, আপনি কি বলছেন সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। আমি যেটা বলতে চাইছি সেটা আপনি ঠিকই বুঝতে পারছেন। আমার মত এই কাজটা আপনিই করেছেন। শিববাবু নিষ্পলক চোখে তাকিয়ে রুষ্টস্বরে বললেন, প্রমাণ কই? প্রমাণ করতে পারবেন? কর্নেল উঠে দাঁড়ালেন। প্রমাণ করা তো কোনো কঠিন কাজ নয় মিস্টার ঘোষ। আপনি চণ্ডীতলা আশ্রমের হাতে সদানন্দবাবুর প্রপার্টি তুলে দিতে ব্যস্ত হয়ে উঠেছেন। আশ্রম প্রপার্টির স্থাবর অংশ যাতে ভকতজিকে জলের দরে বিক্রি করে তার ব্যবস্থা আপনি করে রেখেছেন। ভকতজি ওই বাড়িতে মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি করবেন, আর আপনিই পাবেন প্রচুর কমিশন।
আপনি তো অন্তর্যামী দেখছি কর্নেল। অন্তর্যামী নয় মিস্টার ঘোষ, কিছুক্ষণ আগেই সুদর্শনের ঘরে ঢুকেছিলাম। স্রেফ ইনটিউশন বলতে পারেন। সকালে ওর বিছানা পরীক্ষার প্রয়োজন মনে করিনি, তবে হঠাৎ মনে হলো বিছানাটা একবার দেখি। দেখতে গিয়ে বালিশের তলায় ভাঁজ করা একটা কাগজও পেলাম, গোপাকে লেখা সুদর্শনের একটা চিঠি। চিঠিটা সকালে পেলে গোপাকে আমি আমেরিকায় ফিরতে দিতাম না। কি চিঠি সেটা বলুন তো? সুদর্শন আপনার প্ল্যানের কথা টের পেয়ে গোপাকে সতর্ক করতে চেয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক চিঠিটা গোপাকে দেয়নি, কিংবা পরে দেবে ভেবেছিল, তবে সুযোগ আর হয়নি। আমি চিঠিটা কি দেখতে পারি? সরি, চিঠিটা তো আপনাকে দেখানো যাবে না। পিছন থেকে শিববাবু বললেন, ডোন্ট ফরগেট দ্যাট আই এম এ লিগাল এক্সপার্ট। ওইসব চিঠি ফিটে দিয়ে না কিচ্ছু হবে না মশাই, যা পারবেন করুনকে যান। কর্নেল কোনো জবাব দিলেন না, বললেন, যত চলো। আপনারা শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ডাকিনী তন্ত্র গল্পটির দ্বিতীয় পর্ব। এই গল্পের তৃতীয় বা অন্তিম পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। আর এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও নিশ্চয়ই ক্লিক করবেন। আজকে তবে এই পর্যন্তই, পরে আবার ফিরে আসবো এই গল্পেরই অন্তিম পর্বের সঙ্গে। নমস্কার।